হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর তৃতীয়তম অধ্যায় ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা জুলাই বিপ্লব নিয়ে আলোচনা করেছি। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের পতনের পর শুরু হয়েছিল 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব। তো আমরা সেখানে শুনেছি বা দেখেছি কি না, সেখানে আমরা দেখেছি অষ্টাদশ লুইয়ের ভাই দশম চার্লস, যিনি সিংহাসনে অধিষ্ঠিত হয়ে ফরাসিদের উপর যে রাজতন্ত্র বা স্বৈরাচারী মনোভাব জাহির করেছিলেন, তার ফলেই তাকে জনগণ সরিয়ে দিয়ে কাকে বসাইছিলেন? লুই ফিলিপকে। আজকে আমরা সেই ঘটনাটির আবার পুনরায় আলোচনা করব, অর্থাৎ জুলাই বিপ্লবের অবসানের পর কিভাবে সেখানে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হলো সেই সম্পর্কেই আলোচনা করব। 1848 খ্রিস্টাব্দে আঠেরোশো 30 খ্রিস্টাব্দে লুই ফিলিপ কী করলেন? দশম চার্লসকে পরাজিত করে সেই সিংহাসনে তিনি অধিষ্ঠিত হলেন। কে? লুই ফিলিপ। তার এই প্রতিষ্ঠিত রাজতন্ত্র হচ্ছে জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। কিন্তু সাধারণ মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে লুই ফিলিপকে সিংহাসনে বসিয়েছিলেন ফ্রান্সে, তার 18 বছরের মধ্যেই সেই আশা ভরসা নিভে যায়। তারা বিদ্রোহে পরিণত করে লুই ফিলিপকে পরাজিত করেন। এই বিপ্লবের আমরা কারণ সম্পর্কে আলোচনা করব, এর প্রভাব বা গুরুত্ব। অনেকেই প্রভাব আর গুরুত্ব সম্পর্কে দুরকমই কোশ্চেন ভাবে, যে প্রভাব আলাদা গুরুত্ব আলাদা। আমি বলছি প্রভাব ও গুরুত্ব দুটো কোশ্চেনই এক, যেটাই গুরুত্ব সেটাই তার প্রভাব। তো এবার আমরা আসি এই বিপ্লবের কারণ সম্পর্কে আলোচনা করতে। এই বিপ্লবের কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ যদি আমরা দেখি, সেখানে দেখব যে সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা। অর্থাৎ লুই ফিলিপ 1830 খ্রিস্টাব্দে সিংহাসন লাভ করার পর তিনি কোনো রকম রাজনৈতিক দলের সুবিধা বা সাহায্য লাভ করতে পারেননি। বামপন্থী প্রজাতান্ত্রিক দল এবং সমাজতান্ত্রিক দল জুলাই রাজতন্ত্রের তীব্র বিরোধিতা করেছিলেন। এছাড়াও এই মধ্যাপন্থী নীতি অবলম্বনকারী লুই ফিলিপ শ্রমিক বিরোধী নীতিকে যেভাবে প্রশ্রয় দান করেছিলেন, তাতে সাধারণ জনগণ বা বোনাপার্টিস দল ফিলিপকে একটি অগৌরবজনক পররাষ্ট্রনীতি হিসাবে চিহ্নিত করেছিলেন। আমরা দেখব যে দ্বিতীয়তম পয়েন্ট, বুর্জুয়া রাজতন্ত্র। লুই ফিলিপ কি করেছিলেন? সাধারণ মানুষের কথা চিন্তা না করেই করেছিলেন কি? যেসব বুর্জুয়া ছিল, ফ্রান্সের বুর্জুয়া শ্রেণী, তাদের কথা চিন্তা করে, অর্থাৎ শিল্পপতিদের, বণিকদের, তাদের স্বার্থের কথা চিন্তা করে অনেক কার্যকলাপ করেছিলেন। কিন্তু সাধারণ মানুষ যার দ্বারা তিনি সিংহাসনে বসেছিলেন, সেই সাধারণ মানুষের কথা তিনি একেবারেই চিন্তা করেননি, যার ফলে সাধারণ মানুষ কি করে? তার বিরুদ্ধে প্রতিবাদ করে। প্রতিনিধি সভার সদস্য হওয়া, ভোটদানের অধিকার কেবলমাত্র এই বুর্জুয়া শ্রেণীকেও দিয়েছিলেন। তাই সাধারণ মানুষ তার এই বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছিলেন। এছাড়া আমরা দেখতে পাই লুই ফিলিপের স্বৈরাচারী নীতি। আমরা এর আগে দেখি দশম চার্লসের স্বৈরাচারী নীতি, যার ফলে আমরা দেখেছি জুলাই বিপ্লব। কিন্তু লুই ফিলিপ তার পরিবর্তে লুই ফিলিপকে সিংহাসনে বসিয়েও আমরা দেখি যে সেখানেও লুই ফিলিপ কি করেন? জনগণের হিতবিরোধী কার্যকলাপ শুরু করেন। অর্থাৎ জনগণের প্রয়োজন নেই এমন কাজ বা জনগণের ক্ষতি হতে পারে এমন কাজ করতে শুরু করেন, যার ফলে জনগণ হতাশ হয়ে পড়ে। কারণ তারা চেয়েছিল যে ফ্রান্সের রাজতন্ত্রে এমন একজন বসুক যে সাধারণ মানুষের কথা আবেগ নিয়ে ভাববে বা চিন্তা করবে। কিন্তু যেই সিংহাসনে বসে সেই হয় রাবণ, সেই একই ডায়লগে
দশম চার্লসকে পতন ঘটিয়ে যেভাবে সাধারণ মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে লুই ফিলিপকে সিংহাসনে বসেছিলেন, সেই আশা আকাঙ্ক্ষা তাদেরও ধীরে ধীরে হতাশায় পরিণত হয়। এরপর আমরা জানি শ্রমিক অসন্তোষ ফ্রান্সের শ্রমিকদের অবস্থা একেবারে করুণ অবস্থায় পরিণত করে দিয়েছিল। অনির্দিষ্ট সময়সীমা মানে যতক্ষণ ইচ্ছা কাজ করাতো, স্বল্প মজুরি দিত, অস্বাস্থ্য পরিবেশ, অস্বাস্থ্য খাদ্য, এই সব নানা কারণে জনগণ যেভাবে বিপ্লবমুখী হয়েছিল তাতে লুই ফিলিপের পতন ত্বরান্বিত হয়েছিল। এই সময় দেখা যায় সেন্ট সাইমন, লুই ব্র্যাঙ্ক প্রভৃতি শ্রমিকপন্থী সমাজতান্ত্রিক দলগুলি লুই ফিলিপের বিরোধিতা করতে শুরু করেন। দুর্বল পররাষ্ট্রনীতি। এরপর আমরা জানব দুর্বল পররাষ্ট্রনীতি, অর্থাৎ লুই ফিলিপ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু দুর্বল ছিলেন। বৈদেশিক ক্ষেত্রে যুদ্ধ এড়িয়ে চলা এবং যে কোনো মূল্যে শান্তি রাখা, এটা তিনি করে উঠতে পারেননি। আভ্যন্তরীণ পররাষ্ট্র উভয় নীতির ক্ষেত্রে তিনি কি করেছিলেন, মধ্যপন্থা নীতি অবলম্বন করায় সাধারণ মানুষ তার কার্যকলাপে একেবারে হতাশা হয়েছিলেন এবং তিনি সাধারণ মানুষের কাছে তিনি একেবারে ব্যর্থ রাজা হিসেবে পরিচিত হয়েছিলেন। তাছাড়া 1846 থেকে 47 খ্রিস্টাব্দে পর্যন্ত যে অনাবৃষ্টির ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়েছিল, তার ফলে কৃষি খাদ্য সমস্ত তীব্র আকার ধারণ করে সেই আর্থিক চরম দুর্দশা দূর করার মতো ক্ষমতা লুই ফিলিপের ছিল না। তার ফলে তার সাধারণ মানুষ তাকে রাজা হিসাবে বা রাজতন্ত্রের রাজা হিসাবে মেনে নিতে অসমর্থ করেন এবং তার রাজতন্ত্রের পতন ঘটাতে জনগণ তৎপর হয়ে ওঠে। এরপর আমরা যদি দেখি প্রত্যক্ষ কারণ, দেখব যে 1848 খ্রিস্টাব্দের 22 ফেব্রুয়ারি ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে, অর্থাৎ সমস্ত মানুষের সমান ভোটদানের অধিকার, এই দাবিতে প্যারিসের ময়দানে এক কেন্দ্রীয় সমাবেশের আয়োজন হয়। কিন্তু সেখানে এই লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন গিজো। তিনি সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করেন যে এখানে কোনো রকম সমাবেশ করা চলবে না। ক্ষুব্ধ জনতা গিজোর বাসভবন আক্রমণ করলে তার দেহরক্ষীর গুলিতেই 23 জন নিহত হয়। এই ঘটনা দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয় এবং পুরো বাড়ি দখল করার পরিকল্পনা করে। ভয় পেয়ে লুই ফিলিপ কী করেন, তার নাতিকে সিংহাসনের দিয়ে তিনি লন্ডনে বা ইংল্যান্ডে পালিয়ে যান, যার ফলে সাধারণ মানুষ 24 ফেব্রুয়ারি 1848 খ্রিস্টাব্দে রাজতন্ত্রের পতন ঘটিয়ে প্রজাতান্ত্রিক দল সমাজতান্ত্রিক দল মিলিতভাবে একটি সরকার গঠন করে। তো আমরা বুঝতেই পেরেছি যে দশম চার্লস যে স্বৈরাচারী মনোভাব এবং তার যে প্রধানমন্ত্রীর যে কার্যকলাপ, যেটা সাধারণ মানুষের পছন্দ ছিল না, যেটা আমরা জুলাই রাজতন্ত্রে দেখি, ঠিক তেমনিভাবে ফেব্রুয়ারি বিপ্লবেও আমরা দেখতে পাই যে লুই ফিলিপের স্বৈরাচারী রাজতন্ত্র তার প্রধানমন্ত্রীর ভোটাধিকারের দাবি নিয়ে যে আন্দোলন, তাতে নিষেধাজ্ঞা, তো তারই একটি পতনের ইঙ্গিত দেয়। তো আমরা দেখতেই পাচ্ছি যে ফেব্রুয়ারি বিপ্লব এর কারণ কতটা বিস্তৃত এবং ফেব্রুয়ারি বিপ্লবের কারণ যে কতটা সাধারণ মানুষকে প্রভাবিত করেছিল তা আমরা দেখতেই পাচ্ছি। এবার আসি আমরা ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব তথা প্রভাব সম্পর্কে। ফেব্রুয়ারি বিপ্লব আমরা জানি যে জুলাই রাজতন্ত্রের একটা অবসান ঘটানো হয়েছিল। ফ্রান্সের বাইরেও এই আন্দোলনের প্রভাবে জার্মানি, ইটালি, অস্ট্রিয়া প্রভৃতি দেশে স্বাধীনতার আন্দোলন গড়ে ওঠে। ফেব্রুয়ারি বিপ্লবের সাফল্যে উৎসাহিত হয়ে হাঙ্গারির মতো দেশ, বোহেমিয়ার মতো দেশ প্রজাতন্ত্র স্লাভ জাতিগোষ্ঠী স্বাধীনতা ঘোষণা করে নিজেদেরকে। গণতন্ত্র জাতীয়তাবাদী চেতনা আরও শক্তিশালী হয়। ইউরোপে মেটার্নিকতন্ত্র অবসান ঘটে। এক কথায় আমরা যদি বলতেই চাই যে ইউরোপের পুরাতনতন্ত্রের পতন ঘটে এক নতুন সমাজতন্ত্র ও প্রজাতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লব সাধারণ মানুষকে আবার নতুন করে ভাবতে শেখায় প্রজাতান্ত্রিক সরকার তথা সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার এক নতুন নীতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আশা করি তোমরা ফেব্রুয়ারি বিপ্লবের কারণ সম্পর্কে সচেতন বা ফেব্রুয়ারি বিপ্লবের কারণ বুঝতে পেরেছো। অনেকেই কমেন্ট করে যে প্রভাব আর গুরুত্বর মধ্যে কোনটা লিখব।
প্রভাবও যা আর গুরুত্বও তাই। আর তাই বারবার তোমরা এ বিষয় নিয়ে সন্দেহ থেকো না, যেটাই প্রভাব সেটাই গুরুত্ব, ঠিক আছে। তাই কোশ্চেন পড়লে যে গুরুত্ব লেখো, তো গুরুত্ব যেটা সেটাই প্রভাব, তুমি যেটা প্রভাব পড়ে গেছো সেটাই তুমি গুরুত্বে লিখবে, ঠিক আছে। আশা করি সবাই প্রশ্নের উত্তর পেয়ে গেছো। সবাইকে ধন্যবাদ।